This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং, শুরু করছি বিগ ব্রেক এট 6 টিভি9 বাংলা। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। কিন্তু আজকের দিনের সবথেকে বড় খবর কোনগুলো, আজকের দিনের চারটে বড় খবর কি কি আপনি কি জানেন? আপনাকে চটপট এই মুহূর্তে আমি জানাবো, কারণ বিগ ওয়ানের সেই চারটে বড় খবর এই মুহূর্তে আপনাদের জন্য আসছে। চলুন চটপট দেখে নিই আজকের দিনের চারটে বড় খবর কি। ফার্স্ট ব্রেকিং নিউজ কি রয়েছে? খুনি করা হয়েছে ট্যাংরা দে পরিবারের 3 জনকে। আজকের দ্বিতীয় বড় খবর চটপট দেখে নেব। আজকের দ্বিতীয় বড় খবর কি রয়েছে? হাওড়ায় গুলিবিদ্ধ থানার আইসি আটক করা হয়েছে বান্ধবীকে। নিঃসন্দেহে একটা অন্যতম বড় খবর। কিন্তু তৃতীয় ব্রেকিং নিউজ কি রয়েছে? আজকে থার্ড ব্রেকিং নিউজ চটপট দেখে নিই আমরা। দুদিনের সফরে কলকাতায় অজিত ডোভাল, আরো একটা বড় খবর। আর চতুর্থ বড় খবর কি অপেক্ষা করছে? আজকে 4 নম্বরে কি রয়েছে বড় খবরে দেখে নিই আমরা ঝট করে। বঙ্গ রাজনীতিতে আবারও বঙ্গভঙ্গ বিতর্ক। আজকে দিনের চারটে বড় খবর আপনাদেরকে আমরা জানালাম, কিন্তু আজকে সন্ধ্যে 6টায় বিগ ব্রেক এট 6-এ দিনের অন্যতম বড় খবরের আপডেট আমাদের কোন রিপোর্টাররা জানাবেন সেটা এবার আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের রিপোর্টাররা লাইভ রয়েছেন, সব বড় খবরের লাইভ আপডেট দেবেন। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। 3 জনের কাছ থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর অর্থাৎ ট্যাংরায় নজর রয়েছে আমাদের। আত্মহত্যা নয়, ট্যাংরায় দে পরিবারের 3 জনকেই রীতিমতো পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত এমনই। ঘুমন্ত অবস্থায় 2 বধূ সুদেষ্ণা এবং রমি দেকে গলার নলি ও হাতের শিরা কেটে খুন করা হয়েছে। আর কি কি রয়েছে প্রাথমিক ময়নাতদন্তের যে রিপোর্ট আসছে তাতে, চলুন আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যেতে চাইবো সুজয়ের কাছে। সুজয়, এখন অবধি যে ময়নাতদন্ত রিপোর্টটা সামনে এসেছে তাতে কি কি রয়েছে দর্শকদের জানাও প্লিজ। একেবারে লিমা, দেখো, ট্যাংরায় ট্রিপল মার্ডার, অর্থাৎ 2 বধূ এবং তার সেই বাড়িতে এক কন্যা সন্তান, তাদেরকে হত্যা করা হয়েছে সেই বাড়িতেই। বাড়ির দোতলায় 3টি পৃথক ঘরের মধ্যে তাদের দেহ পাওয়া গিয়েছে এবং 2 বধূ তাদের দুজনকেই হাতের শিরা এবং গলার যে শিরা, গলার নলি, সেইগুলি কেটে হত্যা করা হয়েছে এবং বাড়ির যে কন্যা সন্তান তাকে বিষক্রিয়ার মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, সেটাই ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসছে। ডাক্তারদের ময়নাতদন্তের ক্ষেত্রে ডাক্তারদের একটি মেডিকেল বোর্ড তারা ময়নাতদন্ত করেছে। তাদের প্রাথমিক রিপোর্ট কলকাতা পুলিশকে সেটাই জানানো হয়েছে যে ময়নাতদন্ত শুরুর 36 থেকে 48 ঘন্টা এই সময়ের আগেই তাদেরকে হত্যা করা হয় এবং যা থেকে একটা বিষয় স্পষ্ট যে হত্যা করার পর আততায়ীরা বা তাদেরই স্বামী তারা বাড়িতে ছিল এবং বেশ কয়েক ঘন্টা তারা সেই বাড়িতেই ছিল। অর্থাৎ আরও একটা বিষয় স্পষ্ট যে খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে অনেক আগে থেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর যখন ওই এলাকা রাস্তাঘাট নির্জন হয়ে যায়, যখন শান্ত হয়ে যায়, ঠিক সেই সময়টা বুঝেই রাত 12:53 বা রাত 1টা নাগাদ তারা সেই ফাঁকা রাস্তার সুযোগটা ব্যবহার করে বেরিয়ে গিয়েছে। তারা দাবি করছে তারা আত্মহত্যার চেষ্টা করছে, কিন্তু পুলিশ এই মুহূর্তে মনে করছে যে তারা পালানোর চেষ্টা করছিল, যে কারণে তাদের বাড়িতে এটাই এখন এই মুহূর্তে বড় প্রশ্ন। সুজয়, এবার আমরা এই দিকটাই একটু আলোকপাত করতে চাইবো, আমাদের দর্শকদেরকে আমরা ঠিক এই বিষয়টাতেই নজর রাখতে চাইবো, কারণ এখনো পর্যন্ত যেটা সুজয় বলছিল, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে বিষয়টা সামনে এসেছে তাতে আজ সকাল 11টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে, তার ঠিক 36 থেকে 48 ঘন্টা আগেই ঘটনা ঘটে থাকতে পারে। তার মানে মঙ্গলবার ঠিক সন্ধ্যের দিকে কি ঘটনা ঘটে থাকতে পারে? যদি তাই ঘটে, তারপরে অর্থাৎ রাত ঠিক 1টার কাছাকাছি পরিবারের 3 জন পুরুষ সদস্য কোথায় গেলেন, কেনই বা গেলেন? আমরা তো এই বিষয়গুলো এবার একটু জানার চেষ্টা করবই, কারণ খুন হয়েছে, তাদের মৃত্যু নিশ্চিত করেই কি তারা বেরোলেন? সুশোভন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়ের আপডেট দেওয়ার জন্য। সুশোভন, একদম নির্দিষ্ট করে প্রশ্ন, খুন মৃত্যু সবকিছু নিশ্চিত করেই তারপরে তারা বেরিয়ে পড়লেন, কোন উদ্দেশ্যে, কোথায় যাচ্ছিলেন, তাদের মোটিভ কি ছিল? দেখো, তারা সবকিছু নিশ্চিত করেই তারা বেরিয়েছিলেন। তাদের এটাই মূলত ভাবনা চিন্তা ছিল যে তারাও কোথাও আত্মহত্যা করবে। আর তারা একেবারে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাইপাসে রাস্তা ধরলো এবং তারপর সেই গাড়ি চলে গেল এয়ারপোর্টের দিক থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং বেলঘড়ি এক্সপ্রেস থেকে ডানলপ থেকে সেই গাড়ি কিন্তু একেবারে কোনা এবং কোনা থেকে দ্বিতীয় হুগলি সেতু
দ্বিতীয় হুগলি সেতু থেকে এজেসি বোস রোড, তারপর কিন্তু পার্ক সার্কাস 7 পয়েন্ট এবং তারপর সায়েন্স সিটির দিকে, তারপর সেখানে দুর্ঘটনা। অর্থাৎ এই যে সময়টা নিয়ে আমরা বলছিলাম, এই সময়টা অনেকটাই ব্যয় হয়েছে মূলত এই রাস্তাগুলো ঘুরতে। কিন্তু কেন ঘুরতে হলো এতক্ষণ? তার কারণ হলো যে দুজন বাড়ির ছেলে তারা কিন্তু তাদের যে সন্তানকে, আরেকজন যে সন্তান যে গাড়িতে বসেছিল তাকে বোঝাচ্ছিল বারবার যে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, এবং তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তারপর তার বাস্তবে রূপায়িত করবে। অর্থাৎ পুরোটা প্ল্যানিং হচ্ছিল এবং তার সঙ্গে সেই ছেলেকেও কিন্তু বোঝানো হচ্ছিল যে এখন চিকিৎসাধীন, যে সে যেন কোনো হসপিটালে ভর্তি হয়। কেন? তার কারণ তারও কিন্তু হাতে ইনজুরি মার্ক পাওয়া গেছে। পুলিশের অনুমান যেহেতু তার দেহ ক্ষত রয়েছে তাই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হচ্ছিল। কোথাও সে জীবিত থাকবে বা এই যে দুর্ঘটনা ঘটবে বা এই যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সে তার মধ্যে তার কোনো ইনভলভমেন্ট থাকবে না বা সে সেখানে উপস্থিত থাকবে না। অর্থাৎ এই যে পুরো বিষয়টা কিন্তু কোথাও যেন ছেলেকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছিল বলে এমনটাই আপাতত মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই বাড়ির বড় ছেলে পুলিশের কাছে স্টেটমেন্ট দিল যে দ্বিতীয় ছেলে বা একেবারে ছোট ছেলে, সেই ছেলের কিন্তু কোনো রকম কোনো এখনো পর্যন্ত ছেলেটাকে বাঁচাতে চাইছিল কেন সুশোভন? বাড়ির আরেকটা, সেও তো একটা বাচ্চা মেয়ে, তাকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিল, কিন্তু বাড়ির ছেলেকে তারা বাঁচাতে চাইছিল কেন? মানে ছেলেটা তো ইভেন সব হয়তো জানতো, সে হয়তো সচক্ষে সবটা দেখেওছে। দেখো, একেবারেই তারা কেউ জানতো না। তার কারণ এই যে পরিকল্পনাগুলো এগুলো কিন্তু বড়দের মধ্যেই ছিল, ছোটরা যে খুব বেশি জানতো এমনটা এখনো পর্যন্ত পুলিশের কাছে তথ্য উঠে আসেনি। কিন্তু তোমার যে প্রশ্ন একেবারেই তাই, এটাই পুলিশ জানতে চাইছে যে ছেলেকে কেন বারবার বলা হচ্ছিল হাসপাতালে ভর্তি হয়ে যেতে, অর্থাৎ তাদের যে সঙ্গ সেই সঙ্গ ত্যাগ করে অন্য জায়গায় থেকে যেতে এবং এই জায়গায় কিন্তু সে সেফ থাকবে। কেন এটা ভাবা হচ্ছিল এটা কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যে ভাবার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছেলেকে বারবার বলা হচ্ছিল, কিন্তু ছেলে রাজি হয়নি যে সেই হসপিটাল অ্যাডমিট হবে। ছেলে বারবার বলেছিল যে তার কাকা এবং বাবার সঙ্গে সেই গাড়িতেই থাকবে এবং তারপর এতগুলো জায়গায় ঘুরে সায়েন্স সিটির কাছে সেই দুর্ঘটনাতে এই পরিণতি, যা বর্তমানে চিকিৎসাধীন তিনজনেই। বেশ, তুমি সঙ্গে থাকো সুশোভন, অনেকগুলো তথ্য আমাদের রিপোর্টাররা জানাচ্ছে এই মুহূর্তে। কিন্তু যে বাড়ির ছোট বউ রমি, তার মায়ের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। শেষ কখন কথা হয়েছিল, কি কথা হয়েছিল, কি জানেন তিনি, কি উত্তর দিলেন একবার চট করে শুনে। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? মানে সোমবারও রাত 1:30টায় কথা বলেছে, মানে লাস্ট 17 তারিখ রাত 1:30টায় কথা হয়েছে। মঙ্গলবার কথা হয়েছিল কাকিমা? আপনি করেছিলেন ফোন? মানে মঙ্গলবার থেকেই বন্ধ ফোন। এবার এই ঘটনার আরো একটা বড় দিকে আমরা নজর রাখবো, কারণ এখনো পর্যন্ত যে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এটা খুন, আত্মহত্যা নয়। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে কখন, কিভাবে খুনটা করা হয়েছিল। তারা কি সজ্ঞানে ছিলেন নাকি ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে অজ্ঞান করে খুন করা হয়েছিল? এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অন্যতম বড় প্রশ্ন। চলুন আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রিয় গুহা আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখন আর একটা বড় প্রশ্ন যে যাদেরকে খুন করা হয়েছিল, যে তিনজন মহিলাকে খুন করা হয়েছিল, তাদেরকে কি মানে সজ্ঞানে খুন করা হয়েছিল? কারণ একজনকে তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। বাকি দুজনের ক্ষেত্রে কি হয়েছিল? আর দ্বিতীয়ত, সেই ছেলেটি ইতিমধ্যেই সেই তার বাবার কাকার সঙ্গে ছিলেন, সে কোনোভাবে কি সবটা জানতো না জানতো? দেখো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই গৃহবধূ এবং ওই নাবালিকা, তাদেরকে একজন অর্থাৎ ওই নাবালিকা তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ার কারণে, এবং বাকি যে দুজন গৃহবধূ তারা ঘুমন্ত অবস্থাতে, অর্থাৎ তাদেরকেও এই যে পায়েস ওই দিন 17 তারিখ রাতে খেয়েছিলেন ওই পরিবারের সদস্যরা, সেই পায়েসের মধ্যে স্লিপিং পিল জাতীয় কিছু মেশানো হয়েছিল এবং ঘুমন্ত অবস্থাতেই দুজনের গলা কেটে হাতের শিরা কেটে তাদেরকে খুন করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো এখন তদন্তকারীরা স্পষ্ট হতে চাইছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের বিষয়টি
বিষয়টা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই দুই গৃহবধূর মধ্যে কার প্রথম গলা কেটে হাতের শিরা কেটে খুন করা হয় এবং কাকে দ্বিতীয়ত কাকে খুন করা হয়, এবং সেক্ষেত্রে প্রণয় দে এবং প্রসূন দে এই যে দুই ভাই তাদের মধ্যে কে এই কাজটি করেছিলেন তার কারণ এখনো পর্যন্ত ওই বাড়ি থেকে কিন্তু একটি মাত্র পেপার কাটিং নাইফ উদ্ধার হয়েছে, এবং সেখান থেকে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে একটি ছুরি ব্যবহার করেই কিন্তু এই শিরা কাটা বা গলার নলি কাটার বিষয়টি ঘটেছিল। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন, যদিও সেগুলো আরও ভেরিফাই করছেন তদন্তকারীরা, সেটা হচ্ছে যে বিপুল অঙ্কের টাকা ঋণের বোঝা, ব্যবসায় যে মন্দা চলছিল তার কারণে বিপুল অঙ্কের টাকা ঋণের বোঝা ছিল এই দে পরিবারের ওপরে, এবং 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে তারা বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন, আর সেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েই এই ধরনের একটা পরিকল্পনা করেছিলেন। কিন্তু 3 মহিলা অর্থাৎ ওই নাবালিকা এবং 2 গৃহবধূ মৃত্যু হলো, এবং তার পরবর্তীতে তাদের যে পরিণতি হলো এবং তারা যেটা দাবি করছেন যে তারা আত্মহত্যা করার জন্যেই, আমার পেছনে এই যে পিলার দেখতে পাচ্ছ মেট্রোর, এখানে এসে তারা গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মেরেছিলেন, সেটার কতটা বাস্তবতা রয়েছে বা সেটা আদৌ সত্যি কিনা সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছে। সেগুলো যাচাই তো করবেই তদন্তকারীরা, দেখা যাক কি কি সামনে আসে। সুপ্রিয় অনেক ধন্যবাদ, সুশোভন, সুপ্রিয় এবং সুজয় তোমাদের ধন্যবাদ। আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বড় খবরগুলো আপনাদের সামনে রাখলেন, কিন্তু ওই যে সুপ্রিয় বলছিল আর্থিক অনটনের দিকটা যেটা বারবার সামনে আসছে, ট্যাংরা কাণ্ডে আর্থিক অনটনের তত্ত্ব কিন্তু আরো স্পষ্ট হলো। কেন জানেন? তার কারণ 6টি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন 2 ভাই, আর তাদের বাড়িও বন্ধক রাখা ছিল। শুধু তাই নয়, ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি এই দে পরিবার। 2023-24 সালে শেষবার ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়েছিল। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। 2 ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে, বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে পারবো না, সেটা তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে।